নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে আবিরকে বললাম, তোমরা দুজন দাঁড়াও, আমি ঘরটা ঠিক করে দিচ্ছি। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়লাম। মাথাটা ভন ভন করে ঘুরছে। দাঁড়িয়ে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে। কোনো রকমে নিচের এতদিনের ঘরটা গুছিয়ে দিয়ে বাহিরে এসে বললাম, আপনারা ভেতরে যেতে পারেন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রাইসাকে কোলে নিয়ে পাশের রুমে যেয়ে শুয়ে পড়লাম। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাইসার গালে পানির ফোঁটা পড়তেই রাইসা আমার দিকে চেয়ে প্রশ্ন করলো, আম্মু তুমি কাঁদছো কেন? আমি 4 বছরের রাইসার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, বরং ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। কান্না করতে করতে মেয়েকে বুকে নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানে চোখ মেলে তাকাতেই হৃদয়টা কেঁপে উঠল। বিয়ের পরেই প্রথম কোনো দিক ঘুম থেকে জেগে আমি আবিরের মুখ দেখতে পেলাম না। সে আজ আমাকে বলবে না, আর একটু সময় আমার বুকে শুয়ে থাকো। সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে আমার কথাগুলো ভাবতেই। অথচ পাশের রুমে আজ আবির নতুন কাউকে নিয়ে শুয়ে আছে। আজ আবিরের বুকে অন্য নারী মাথা রেখে শুয়ে আছে। যে বুকে দীর্ঘ 7টা বছর আমি মাথা রেখেছি, আজ সে বুকে অন্য কারো স্থান হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে বের হয়ে আসলাম। অজু করতে হবে। তখনও দেখলাম ওদের রুমের দরজা লাগানো। তাড়াতাড়ি অজু করে আবারও রুমে চলে আসলাম। নামাজ শেষে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে দিলাম। জানি না কোন অপরাধে আল্লাহ আমাকে এমন শাস্তি দিয়েছেন। সে ছোট্টবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি। কারো মনে কখনো কষ্ট দিইনি নিজের জানা মতে। তবুও আল্লাহ আমাকে কেন এত কঠিন শাস্তি দিল, এটাই আমি ভেবে পাচ্ছি না। নামাজ শেষ করে রুম থেকে বের হয়ে রান্না বসিয়ে দিলাম। আবির কিছুক্ষণ পরেই হয়তো খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে কাজের জন্য। একটু পরেই শাশুড়ি আম্মা নিজের ঘর থেকে বের হয়ে আসলেন। রান্নাঘরে আমার পাশে বসে ভাঙা হৃদয় নিয়ে বলতে শুরু করলেন, বুঝলি রে মা, সবে কপাল, কি করবো বল? একটা মাত্র ছেলে, তার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারি না। ছেলেটা যে এমন কাণ্ড করে বসবে তা কোনোদিনও আমি ভাবতে পারি নাই। আমি শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, সত্যি মা, সবই আমার কপালের দোষ। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা রে, দেখিস এই মেয়ের জন্য একদিন আমার ছেলের অনেক কষ্ট পেতে হবে। আমি আম্মাকে বললাম, এসব বলবেন না, সে আপনার সন্তান। আম্মা হাউমাউ করে কেঁদে দিলেন আমার সামনে। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে তুই ক্ষমা করে দিস রুকাইয়া। অনেক শখ করে তোকে এ বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম। নিজের কোনো মেয়ে নেই, তোকেই নিজের মেয়ের মতো দেখেছি। ও যে কিসের আশায়, কোন লোভে এমনটা করলো আল্লাহ জানে। আম্মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনি কাঁদবেন না আম্মা, আমার খুব কষ্ট হয় আপনার চোখের পানি দেখলে। ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়েছিলাম। আপনাকে পেয়ে বুঝেছি মায়ের আদর কেমন হয়। ততক্ষণে আবিরের রুমের দরজা খুলে গিয়েছে। আবির রান্নাঘরের দিকে আসতেই শাশুড়ি রুম থেকে বের হতে হতে বলতে শুরু করলেন, আমি মা হয়ে বলতেছি, এই মেয়েকে নিয়ে তুই কোনোদিনও সুখে থাকতে পারবি না। মা চলে যেতে আবির আমার হাত চেপে ধরে। আমাকে তুমি ক্ষমা করে দিও রুকাইয়া, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। যে হাতের স্পর্শে আমি ভালোবাসা খুঁজে পেতাম, আজ সে হাতের স্পর্শে বড্ড ঘৃণা লাগছে। তাই তার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলতে শুরু করলাম, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আবির খুশি মনেই চলে গেল ফ্রেশ হবার জন্য। রান্না শেষ করে টেবিলে খাবার বেড়ে দিয়ে আমি চলে আসলাম রাইসার কাছে। রাইসার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে শুয়ে রইলাম। জানি না মেয়েটার কপালে কি আছে। আবির চলে যাবার অনেকটা সময় পর নতুন বউ ঘুম থেকে উঠল। তাকে দেখে আম্মা চেঁচামেচি করতে শুরু করলো। আমি যেয়ে আম্মাকে শান্ত করে ঘরে নিয়ে রাখলাম। আম্মা কেঁদেই চলেছে। আমি জানি এ কান্না আমার কষ্টের কারণে। আমি আম্মাকে সান্ত্বনা দেবার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আম্মা কোনোভাবেই নতুন বউকে মেনে নিতে পারছে না। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এদিকে কান্নাকাটি করতে করতে আম্মা খুবই অসুস্থ হয়ে পড়ল। সেদিকে আবিরের বিন্দু পরিমাণ খেয়াল নেই। অথচ আবির ছোট থাকতে আমার শ্বশুর মারা যায়। তখন থেকে মা বাবা দুজনের দায়িত্ব পালন করে আসছিল আমার শাশুড়ি। বিয়ের পর দেখেছি আম্মা একটু অসুস্থ হলে আবির কতটা অস্থির হয়ে যেত। কেমন করে এই মানুষটা বদলে গেল আমি বুঝতে পারছি না।
মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আবিরের অবহেলা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু চাইলেই কি সব ভুলে থাকা যায়? যায় না। যে মানুষটার সাথে এতদিন ধরে সংসার করেছি, সে মানুষটাকে কি করে ভুলে থাকবো? যে ঘরটা আমার ছিল, সে ঘরটা আমার নাই। ভাবতেই বুকের ভেতরে এক অদ্ভুত রকমের ব্যথা অনুভূত হয়। এতদিনের সাজানো সংসার কেমন করে তছনছ হয়ে গেল। যে মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে মানুষটা আজ অন্য নারীতে আসক্ত। দিব্যি হেসে খেলে দিন পার করে দিচ্ছে তার সাথে। অথচ এই মানুষটাই আমাকে কথা দিয়েছিল সুখে দুঃখে সারাটা জীবন আমার পাশে থাকবে। আমাদের দুজনের মাঝে হাজার কষ্টেও ভালোবাসার কমতি হবে না কোনোদিন। সেই মানুষটা কেমন করে বদলে গেল? এতটা স্বার্থপর কেমন করে হলো? আমি তো কখনোই তাকে ভালোবাসতে কমতি রাখিনি। সব রকম সুখ আমি তাকে দেবার সর্বোচ্চ চেষ্টা করেছি, সে দৈহিক হোক আর ভালোবাসার হোক। সব রকম খেয়াল রেখেছি, সেই মানুষটা আমার থেকেও আমার রইল না। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে। রাইসার কথায় চোখের পানি মুছে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে আবারও ঘরে চলে আসলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আম্মার ঘর থেকে চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। দৌড়ে চলে গেলাম সেখানে। আম্মা মাটিতে পড়ে কান্নাকাটি করছে আর আমাকে ডাকছে। আম্মাকে ধরে বিছানায় তুলতে যাব, আম্মা আমার হাত শক্ত করে চেপে ধরে। রুকাইয়া, আমার সময় শেষ হয়ে আসছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াবি? আমি তোর হাতে শেষবারের মতো পানি খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি চিৎকার করে রাইসার আব্বুকে ডাকছি, অথচ সে শব্দ তার কান অব্দি পৌঁছলো না। সে নতুন বউ নিয়ে বেশ আনন্দে ঘরের দরজা বন্ধ করে শুয়ে রইল। আম্মার মুখে পানি তুলে দেবার পর আম্মা শুধু আমার মাথায় হাত রাখলো, আর কোনো কথা বলল না। আমি হাউমাউ করে কান্না করতে থাকলাম আর আবিরকে ডাকতে থাকলাম। একসময় আবির দরজা খুলে আম্মুর ঘরে আসলো। আমি তার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখেই বললাম, বড্ড দেরি করে ফেলেছেন আসতে, আম্মা আর নেই। এতবার ডাকলাম, একটা বারও কি আমার কণ্ঠ আপনার কান অব্দি পৌঁছয়নি? আপনি কেমন যেন হয়ে গেছেন রাইসার আব্বু। আবির আমাকে কিছুটা রাগান্বিত হয়ে বলল, বয়স হয়েছে, মারা গেছে, যার যখন সময় হবে তখন সে চলে যাবে, এটাই নিয়ম। এত ন্যাকা কান্নার কিছু নেই। আমি বাকহীন হয়ে গেলাম আবিরের এতটা পরিবর্তন দেখে। নিজের মায়ের মৃত্যুতেও তার হৃদয় এক বিন্দু পরিমাণ আঘাত লাগেনি। এই মানুষটা কি করে এমন হলো আমি তো ভেবেই পাচ্ছি না। মানুষটা আর মানুষ নেই, সে পাথর হয়ে গেছে। নাকি তাকে অমানুষ বলবো তাও আমি ভেবে পাই না। আমার দু চোখ বেশ শুধু পানিই পড়ছে। এই বাড়িতে যে আর আপন বলতে কেউ রইল না। দেখতে দেখতে মানুষজন দিয়ে বাড়ি ভরে গেল। নানান জন নানান কথা বলছে। একটা সময় সাদা কাফনের কাপড়ে জড়িয়ে মাকে নিয়ে রওনা হলো সকলে। আমি চিৎকার করছি আর বলছি, আম্মাকে রেখে যান, আম্মা ছাড়া যে আমার আর কেউ নেই। সে কথা কেউ শুনল না। আশেপাশের মহিলারা আমাকে শক্ত করে ধরে রেখেছে। একটা সময় আমার দু চোখ অন্ধকার হয়ে এলো। তারপর আর কিছুই আমার মনে নেই। আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। পাশেই শুয়ে ঘুমোচ্ছে রাইসা। তখন গভীর রাত। আম্মা আর নেই কথাটা মনে পড়তেই আমি আবার কান্না করতে শুরু করলাম। আবির হয়তো তখন তার নতুন বউকে বুকে জড়িয়ে ঘুমোচ্ছে। এটা ভাবতেই আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। আবির হয়তো তখন তার নতুন বউকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। এটা ভাবতেই আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। আর এদিকে আম্মা চিরনিদ্রায় শুয়ে আছে মাটির বিছানায়। এত কিছুর মাঝে আমার চোখে কি করে ঘুম আসে? আমার চোখে আর ঘুম আসেনি। ফজরের আজানের শব্দে ঘর থেকে বের হয়ে উঁচু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। মনোজাতে কান্নায় ভেঙে পড়লাম। এতিম হলেও এতদিন শাশুড়ির ভালোবাসাটা ভুলেছিলাম, কিন্তু এখন সেও নেই। যে মানুষটা প্রথম দেখায় নাকি আমায় ভালোবেসে ফেলেছিল, সেও আজ অন্য কাউকে ভালোবাসতে ব্যস্ত। আমি কিংবা রাইসা ঠিকঠাক খেলাম কি না খেলাম সেদিকেও তার কোনো খেয়াল নেই। আমরা কেমন আছি তাও তার জানার প্রয়োজন নেই। জীবনটা অসহ্য হয়ে উঠছে প্রতিটা মুহূর্তে। নিজেকেই নিজে বলতে থাকি, আম্মা হয়তো এই দুনিয়া ছেড়ে যে ভালোই করেছে, নয়তো তার জীবনটাও হয়তো আমার মতো নরক হয়ে যেত। জীবন এমন জায়গা আর এমন মুহূর্তে নিয়ে এসেছে, চিৎকার করে কাঁদতে চেয়েও চিৎকার করতে পারছি না। আম্মা মারা যাবার 7 দিন পার হয়ে গেল। বাড়ির অবস্থা এমন যে আবির তার মাকে ভুলেই গেছে। আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। দিন দিন এই বাড়িটা আমার কাছে বড় বেশি অচেনা হয়ে উঠছিল। এতদিন ধরে যে ঘর যে বাড়ি আমি সাজিয়েছিলাম, আজ সেই বাড়িটা আমার অচেনা হয়ে গেছে। বেঁচে থেকেও যেন আমি আর বেঁচে নেই।
দম বন্ধ হয়ে আসে এখন এই বাড়িতে। নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়। কোনো রকমে 20টা দিন কাটিয়ে দিলাম, আর পারছি না। আমার সামনে ওদের মতো ঢং হাসি খুশি চেহারা আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েই নিলাম আর বাড়িতে নয়। সকালে ঘুম থেকে মেয়েকে তুলে সিদ্ধান্ত নিলাম চলে যাব এই বাড়ি ছেড়ে। ব্যাগ গুছিয়ে আবিরকে ডাক দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি, আর সাথে রাজদাকেও নিয়ে যাচ্ছি। আমাদের খোঁজার চেষ্টা করবেন না। যাওয়াটা কি খুব জরুরি? এই বাড়িতে তো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আমি হেসে বললাম, তা নেই, তবুও কেমন জানি লাগে। দূর দরজার সামনে দাঁড়িয়ে আছে নতুন বউ। আমি স্পষ্ট তার ঠোঁটের কোণে হাসি দেখতে পাচ্ছি। আমি চলে গেলে রাজার সাথে পুরো রাজ্যই তার। আবির রাইসাকে রেখে যেতে বলল। আমি তাকে বললাম, তা হবে না। রাইসাকে রেখে গেলে হয়তো সে বাবার আদর পাবে, কিন্তু সৎ মায়ের সংসারে তার খুব বেশি দিন টিকবে না। তাই আমি রাইসাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দুনিয়াতে আপন বলতে একমাত্র মামা আর মামিই আছেন। যদি মামি মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তিনি আমাকে আগেও খুব একটা পছন্দ করতেন না, আর এখন যে খুব বেশি ভালো চোখে দেখবেন না এটাও আমি জানি। তবুও আপাতত একটু ঠাঁই পাবার আশায় সেদিকেই রওনা হলাম। সকাল 11টায় ভেতর মামার বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মামি। উনি হয়তো কল্পনাও করেননি আমাকে এই সময় তার বাড়িতে দেখবেন। বিয়ের পর একবার শুধু এখানে এসেছিলাম। তারপর আবিরকে সব খুলে বলি। আবির আমাকে সে সময় বলে, আজ থেকে তোমার একটাই বাড়ি, ওই বাড়িতে তোমাকে আর যেতে হবে না। সেই আবির আমি বাড়ি ছেড়ে বের হয়ে চলে আসার সময় একবারও বলল না, তোমার তো আর কোনো বাড়ি নেই, কোথায় যে উঠবে তুমি। কি রে রুকাইয়া, এত বছর পর কি মনে করে আসলি? মামির কথায় আমি বাস্তবতায় ফিরে এসে মুখে হাসি ফুটিয়ে বললাম, কেন, আমার কি আসা নিষেধ আছে? মামি মুখ ভেঙচি কেটে বলল, না, তুই তো আর বিয়ের পর আসিস নাই, তাই জিজ্ঞাসা করলাম। এমন সময় বাহিরের কাজ ছেড়ে মামা বাড়িতে আসলেন। আমাকে দেখে অনেক খুশি হলেন। রাইসাকে কোলে তুলে নিয়ে বলল, এতদিনে নানা বাড়ির কথা মনে পড়লো? আমার দিকে তাকিয়ে বলল, যা, আগে হাত মুখ ধুয়ে নে, খেতে খেতে গল্প করব। আমারও প্রচন্ড ক্ষুধা লাগার কারণে আর কোনো কথা না বলে হাত মুখ ধুতে চলে যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মামার সাথে খেতে বসি। খেতে খেতে মামাকে সব খুলে বলি। মামা শুনে প্রচন্ড রেগে যান এবং বলেন যে উনি আমাকে নিয়ে থানায় যেয়ে আবিরের নামে মামলা করে দিবেন। আমি মামাকে ঠান্ডা হতে বলি, সেই সাথে বলি তার কোনো দরকার নেই। আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমার এখন একটু আশ্রয় দরকার। তুমি কি আমাকে থাকতে দিবে? অবশ্যই দিব। আমার ভাগ্নি আমি ফেলে দিব নাকি? তুই প্রয়োজনে সারা জীবন এ বাড়িতে থাকবি, তোর বাড়ি তুই থাকবি, সমস্যা কি এখানে? মামার কথায় অনেকটা সাহস পেলেও মামিকে আমার ভীষণ ভয় লাগে। হয়তো আমার জন্য মামা মামি ঝগড়াও লাগতে পারে। যদিও আমার মামা মামির কোনো সন্তান নেই, তবুও কেন জানি মামির মনে একটু অনুশোচনা নেই, কিংবা কখনোই আমাকে মেয়ের মতো দেখতে পারেন না। তবুও সব সহ্য করে রাইসার মুখের দিকে তাকিয়ে যে আমাকে এই বাড়িতে থাকতেই হবে। খাবার খাওয়া শেষে মামা চলে গেল বাহিরে কাজের জন্য। আমি আমার ব্যাগ আর রাইসাকে নিয়ে চললাম আমার সেই পুরনো ঘরে। ঘরটা অনেক খালি পড়ে আছে, ধুলো বালু আর মাকড়সার জালে ভরে রয়েছে। আমি আস্তে আস্তে সব গোছাতে শুরু করলাম। এ ঘরেই প্রথম আমার চোখাচোখি হয় আবিরের সাথে। সে তার মাকে নিয়ে আমাকে দেখতে আসে। আমার খুব ইচ্ছে ছিল লেখাপড়া করে ডাক্তার হব, কিন্তু ছোটবেলায় মা বাবাকে হারানোর পর এমনিতেই মামার ঘাড়ে বোঝা হয়েছিলাম। তারপর মামি আমার লেখাপড়া কোনোভাবেই মেনে নিতে চাইতো না। কোনো রকমে এইচএসসি পরীক্ষা দিই, ভালোভাবে পাশ করি। তারপরে এই বাড়ির সে বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করে। প্রথমে বেশ কয়েকটা প্রস্তাব ফিরিয়ে দিই, কিন্তু মামির বাজে ব্যবহারে একটা সময় আবিরকে আর না করতে পারিনি। প্রথম দেখাতে আমারও কেন জানি আবিরকে ভীষণ ভালো লেগে যায়। ফর্সা গাল দুটো রৌদ্রে লাল টকটকে হয়েছিল। যখন আমাদের বাড়িতে সে আসলো চৈত্র মাসের কাঠ ফাটা রৌদ্রের এক বিকেলে, সে মায়ের সাথে আমাকে দেখতে আসে। আমি তাকে দেখে মুগ্ধ হই। সবচেয়ে বেশি ভালো লাগে আম্মা যখন মামাকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের কোনো কিছুর দরকার নেই, শুধু মেয়েটাকে আমার চাই। আমার এমন কথায় মনে মনে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ। মামি নানান রকম আয়োজন করে সেদিন। হয়তো আমি চলে যাব, তাতে সে ভীষণ খুশি হয়। আমি দূরে বসে দেখছিলাম আবির লাজুকভাবে অল্প অল্প করে খাবার খাচ্ছিল। আমার ভীষণ হাসি পাচ্ছিল আবিরকে এভাবে খেতে দেখে। হঠাৎ করেই আবিরের চোখে চোখ পড়তে আমি লজ্জায় সেখান থেকে দৌড়ে পালাই।
তখন আমার বয়সই বা কত, 17 কি 18। যাবার সময় আম্মা আমার হাতে তার হাত থেকে খুলে বালাচোরা আমার হাতে পরিয়ে দিয়ে বলেন, এটা প্রথম দিন আমার শাশুড়ি আমাকে পরিয়ে দিয়ে দোয়া করেছিল। আজ আমি তোমাকে পরালাম, জীবনে অনেক সুখী হবে। আর অল্প দিনেই তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। সেদিনই মাকে আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সেদিনই ঠিক করি ওনাকে কখনো কষ্ট দিব না। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, বারবার শুধু আবিরের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে? তার কথা বলার ধরন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। সে যখন মামা মামির সাথে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল এই মানুষটা আমার কত দিনের পরিচিত, অথচ সেই মানুষটাই কিনা এমন করে বদলে গেল। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটা কি করে বদলে গেল তা আমি একটুও বুঝতে পারলাম না। যে মানুষটাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখছিলাম, যে মানুষটাকে সাথে নিয়ে সারা জীবন একসাথে থাকার ইচ্ছে ছিল, আজ সেই মানুষটাই আমার জীবন থেকে বহু দূর হারিয়ে গিয়েছে। আজ সেই মানুষটার বুকে অন্য কেউ মাথা রেখে স্বপ্ন দেখে। কথাগুলো ভাবতেই টপ টপ করে ঘুমন্ত রাইসার মুখের উপর চোখের পানি পড়তেই রাইসা চোখ মেলে তাকিয়ে বলে ওঠে, আম্মু তুমি কাঁদছো কেন? মেয়ের কাছে চোখের পানি লুকাতে তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলি, কই মামুনি, কাঁদছি না, চোখে ময়লা পড়েছে তো তাই চোখ দিয়ে পানি পড়ছে, তুমি ঘুমাও। রাইসার কিছু বলল না, আমার হাত শক্ত করে চেপে ধরে আবারও ঘুমিয়ে পড়ল। আমি ভাবছি কতদিন আমার এভাবে কাটবে। মেয়ে বড় হবে, মানুষজন হাজার রকম কথা বলবে, আমি কি পারবো সমাজের এই মানুষদের সব কথা সহ্য করে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে? আমি কি পারবো সমাজের এই মানুষদের সব কথা সহ্য করে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে? আমার নিজের সারাটা জীবন কষ্টে কেটেছে। যখনই ভেবেছি হয়তো একটু সুখে থাকবো, ঠিক তখনই আবির আর একটা বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছে। আবিরের চোখের সামনে একটিবারের জন্যও কি আমার মুখটা কিংবা রাইসার মুখটা ভেসে উঠল না? সে তো সব জানতো আমি কতটা কষ্ট করে বড় হয়েছি, তারপরেও কি করে সে পারলো এমন জঘন্য একটা কাজ করতে? কত কত প্রশ্ন, অথচ এই প্রশ্নের উত্তর দেবার মতো মানুষ নেই। আবির আজ অন্য নারীতে আসক্ত, তার হৃদয়ে কোথাও আমাদের জায়গা নেই। তার মন প্রাণ সমস্ত জুড়ে তার নতুন স্ত্রী, সে তাকে নিয়ে সুখে থাকুক। ভাবতে ভাবতে দু চোখের পাতা বারবার এক হয়ে আসছে। আজ কতগুলো দিন ঠিকমতো ঘুম নেই। কি যে যন্ত্রণায় দিন কাটাচ্ছি তা আমি ছাড়া আর কেউ বুঝবে না। একটা সময় আর চোখ মেলে থাকা সম্ভব হলো না। ক্লান্তির কাছে হেরে গেলাম। দু চোখের পাতা এক হয়ে গেল। ফজরের আজানে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ঘর থেকে বের হয়ে গেলাম অজু করার উদ্দেশ্যে। ততক্ষণে মামাও উঠে পড়েছে। মামা আমার আগে অজু করে জলটা হাতে নিয়ে বের হতে হতে বলতো, মেলাদিন নদীতে যাই না, তোরা আসছিস, নামাজ পড়ে নদীতে যেয়ে দেখি 4টা মাছ পাই কিনা। আমি কিছু বলার আগে মামা হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে বিছানায় রাইসার পাশে শুয়ে পড়লাম। বিয়ের পর অনেক সকাল হয়েছে এমন। আমি নামাজ শেষ করে আবিরের পাশ দিয়ে হাঁটাচলা করছি। হঠাৎ করে আবির আমার হাত ধরে টান দিয়ে তার বুকে মাথাটা নিয়ে গেছে। আমি যখন প্রশ্ন করতাম, কি তুমি ঘুমাওনি, তখন সে মিষ্টি করে হেসে বলতো, তুমি পাশে না থাকলে কি আর দু চোখে ঘুম আসে? মনে একটুও শান্তি পাই না তুমি পাশে না থাকলে। সেই মানুষটাই দিব্যি হয়তো ঘুমিয়ে আছে তার নতুন বউকে নিয়ে। হয়তো তাকেও এই একই কথা বলে। কথাগুলো ভাবতে ভাবতে রান্নাঘর থেকে মামির গলার শব্দ ভেসে আসলো। মামি খুব উচ্চ স্বরেই বলছে, নবাবের বেটির মতো ঘুমালে চলবে নাকি? সংসারে কি আর কোনো কাজ নেই নাকি? এখানে থাকতে হলে সংসারে কাজকর্ম করেই থাকতে হবে, বুঝলি? আমি বুঝতে পারলাম আর শুয়ে থাকা সম্ভব নয়। অথচ একটা সময় গেছে আমি বিছানা ছেড়ে উঠে আসার চেষ্টা করেছি। আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলেছে, আর একটু পরে উঠলে কিছুই হবে না। আর যখন ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাই, তখন আর শুয়ে থাকার মতো অবস্থা নেই। দ্রুত বিছানা থেকে নেমে রওনা হলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজার সামনে আমাকে দেখেই মামি মুখ ভেঙচি কাটলেন। আমি নিজেকেই নিজে প্রশ্ন করলাম, উনি এমন কেন? কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। মামি আমার দিকে তাকিয়ে রইল রান্নায় সাহায্য করার জন্য। আমি কোনো রকম কথা না বাড়িয়ে তাকে রান্নায় সাহায্য করতে শুরু করলাম। মামি আমাকে রান্নার দায়িত্ব দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। আমি রান্না করে চলেছি, তবে খুব যে বেশি মনোযোগ আছে রান্নাতে তাও নেই। মনে মনে ভাবছি, যদি রাইসা না থাকতো তবে এই সমাজের কাউকেই মুখ দেখাতাম না। হয় গলায় দড়ি দিতাম,
না হয় বিষ খেয়ে মারা যেতাম। এই পৃথিবীর মানুষগুলো কেউ আমার আপন নেই। ভাবতে ভাবতে হঠাৎ করেই গরম তেল আমার হাতে ছিটকে এসে পড়ল। অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মামি বাহির থেকে দৌড়ে রান্নাঘরে চলে আসলেন। মামি হাতে পানি দিতে দিতে বড় বড় চোখ করে বলতে শুরু করলেন, এতদিন সংসার করেও যে মেয়ে রান্না শিখতে পারেনি সে মেয়েকে সংসারে কেনই বা রাখবে স্বামী? মামির কথায় আমি প্রতিবাদ করলাম না। গরম তেল হাতের যে যে অংশে লেগেছে সেখানেই জ্বলে পুড়ে চামড়া উঠে মুহূর্তে সাদা হয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে হাতে, দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চিন্তা করতে শুরু করলাম, এই সামান্য গরম তেলেই এত কষ্ট, তাহলে গলায় দড়ি কিংবা বিষ খেয়ে যদি মারা যেতাম তাহলে কতটা কষ্টই না হতো। না, এসব ফালতু চিন্তা আর মাথায় নিয়ে আসা যাবে না, আমাকে বাঁচতে হবে। মামি আমাকে বকা দিতে দিতে বলল রান্নাঘর থেকে বের হয়ে যেতে, সেখানে থাকলে জ্বালা পোড়া আরো বাড়বে। আমি সেখান থেকে বের হয়ে আসলাম। রাইসার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি, বিয়ের পর আমার দিনগুলো কত ভালো ছিল। আমি রান্না করতে পারতাম না, আম্মা আমাকে নিচের পাশে আদর করে বসিয়ে রান্না করা শিখিয়েছেন। কিভাবে কি করতে হয়, কিভাবে চুলায় আগুন চালাতে হয়, ঠিক নিচের মেয়ের মতো করে। একদিন বৃষ্টিতে বাড়ির উঠান পিছিল হয়ে গিয়েছিল। আমি সেখানে পা পিছলে পড়ে যাই, কোমরে কিছুটা ব্যথা পেয়ে চিৎকার করি। আবির চিৎকার শুনে দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিয়ে ঘরে যায়। আমি বলি, কি করছো মা, দেখবে? সে হাসে আর বলে, দেখলে কি সমস্যা? আমি আমার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছি, অন্য কোনো নারীকে তো নিয়ে যাচ্ছি না। ঘরে বিছানায় শুইয়ে প্রথমে যে পানি গরম করে নিয়ে এসে তা দিয়ে আমার কোমরে ছ্যাঁকা দিতে শুরু করলো। অনেক সময় এমন করার পর একটা সময় নিচের দুহাত দিয়ে কোমর টিপে দিতে শুরু করলো। একটা সময় আমার ব্যথা কমে আসলো। সেই সাথে কখন যে দু চোখ বুঝে ঘুমিয়ে গিয়েছিলাম তাও বলতে পারবো না। যখন দু চোখ মেলে তাকিয়েছিলাম তখন গভীর রাত ছিল। চোখ মেলে নিজেকে আবিষ্কার করেছিলাম আবিরের বাহু ডোরে। কি যে সুখকর অনুভূতি ছিল সে সময়। সেই দিনগুলোই আমিও আবিরের গলা জড়িয়ে বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। আজ হাতে এত যন্ত্রণা হচ্ছে, অথচ দেখার মতো মানুষ নেই, একটু মলম লাগিয়ে দেবার মতো আপন কেউ নেই, পরম মমতায় বলার মতো কেউ নেই। খুব কি চলছে, জীবনটা কেমন করে জানি পরিবর্তন হয়ে গেল। আজ একজন আপন মানুষের বড্ড বেশি অভাব অনুভব করছি জীবনে। ভাবনায় ছেদ পড়ল মামার ডাকে। কখন সে সকাল গড়াতে গড়াতে বেলা বেড়ে 11টায় বেজে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি রাইসাকে ডেকে ফ্রেশ করে মামার পাশে যেয়ে বসলাম। মামি ভাত বেড়ে দিলে আমি রাইসার মুখে তুলে খাইয়ে দিলাম। রাইসার খুব ক্ষুধা লেগেছে, বুঝতে পারলাম ওর খাওয়া দেখে। আবিরের সংসারে আর যাই হোক আমার মেয়ের খাবারের কোনো কষ্ট হয়নি। ঘরে ওর জন্য কিছু না কিছু কিনে এনে রাখতো আবির। আর এখানে মামি একবার যা দেয় তা দুজনে চুপচাপ খেয়ে নিই। দ্বিতীয়বার আর মামির কাছে ভাত চাওয়ার মতো সাহস হয় না। এমনিতেই মামার ঘাড়ে বসে খাচ্ছি, যদি দ্বিতীয়বার খাবার চাওয়াতে মামি মুখের উপর কিছু বলে দেয় সেই লজ্জায় চাইতে পারি না। মামিও আর দ্বিতীয়বার খাবার নিতে বলে না। খাওয়া শেষ হতেই মামা বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমি রাইসাকে ঘরে নিয়ে যেয়ে রেখে আবার ফিরে আসলাম রান্নাঘরে। থালা বাসনগুলো নিয়ে বের হয়ে গেলাম ধুয়ে রাখার জন্য। দেখতে দেখতে এভাবেই 3টে দিন কেটে গেল। মনের ভিতর কোনো রকম শান্তিই পাচ্ছি না, বরং ভিতর ভিতর আরো বেশি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। মেয়েটাকেও ঠিকমতো খাওয়াতে পারছি না। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে নিজের কাছে। মা হয়ে নিজের মেয়ের মুখে 2 বেলা ঠিকমতো খাবার তুলে দিতে পারছি না। এর চেয়ে অসহনীয় আর কি বা হতে পারে? তেমন কোনো কিছুই আমি জানি না যে বাহিরে যেয়ে কিছু একটা করব। এদিকে গ্রামে মেয়েদের করার মতো কিচ্ছু নেই। মাথার ভিতর যখন হাজার রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই বাহির থেকে মামির ভাইয়ের ছেলের কণ্ঠস্বর ভেসে আসলো। এই লোকটা প্রচন্ড বাজে চরিত্রের। স্কুল কলেজে যাবার সময় দেখতাম নেশা করে রাস্তার ভিতর মেয়েদের সাথে বাজে ব্যবহার করত। মাঝে মাঝে মেয়েদের ওড়না ধরে টানাটানি করত, এমনকি কখনো কখনো তাদের শরীরেও হাত দিত। ছোটবেলা থেকেই এই লোকটাকে আমি প্রচন্ড রকমের ভয় পাই। আগে যখন লোকটা আমাদের বাড়িতে আসতো আমি কোনো না কোনো বাহানা দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম। এ লোকটার চাহনি খুবই বাজে। মামি বাহির থেকে ডাকতে শুরু করলো আমাকে। লুকাইয়া, কই গো, বাহিরে আসো, মেহমান আসছে। আমি মামিকে বলে দিলাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি বের হব না। মামি কিছু সময় একা একাই বক বক করলো। এমন সময় তার ভাইপো জব্বার বলে উঠলো, ফুপু থামো, তোমার বাগ্নি তো রঙ্গিলা রূপবান, সে কি পর পুরুষের সামনে আসবে? মামির সাথে সাথেই বলে উঠলো,
অমন রূপ থেকে লাভ কি, যে রূপে স্বামীকে বেঁধে রাখতে পারোনি? স্বামীকে আরেকটা বিয়ে করতে হয়েছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে ওর স্বামী কেন আবার বিয়ে করবে? মামির মুখে এমন বাজে কথা শুনবো আগে কখনোই ভাবিনি। চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করলো। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। জব্বার মিয়া বলতে শুরু করলো, আরে ফুপু, এসব মেয়েদের ওষুধ কি তা আমার জানা আছে। এখন তুমি ঘরে চলো, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দিবে। দুজন কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল। আমি জানি জব্বার মিয়া খুব একটা সুবিধার লোক না, যতটুকু সম্ভব তাকে এড়িয়ে চলতে হবে, না হলে কখন কোনো অঘটন ঘটিয়ে ফেলে বলা যায় না। দুপুরে মামা বাড়িতে আসতেই জব্বার মিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি রাইসাকে সঙ্গে নিয়ে খেতে বের হলাম। খাবার টেবিলে মামি কিচ্ছু বলল না, বরং না চাইতেও দ্বিতীয়বার প্লেটে ভাত তুলে দিল। আমার কাছে মনে হলো আজ অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম। রাইসাও আজ মনে হয় তৃপ্তি নিয়ে খেলো। মামি কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কেমন জানি আমতা আমতা করছে। আমি আর সেদিকে খেয়াল করলাম না। খেয়ে রাইসাকে সঙ্গে নিয়ে উঠে নিজের রুমে চলে আসলাম। দুচোখে ঘুম লেগে আসছে, এমন সময় টিনের চালে বৃষ্টির টপ টপ শব্দ কানে ভেসে আসতেই দুচোখ খুলে গেল। বিয়ের বছর দুয়েক পরের ঘটনা, তখনও আমাদের মাঝে কত ভালোবাসা। একদিন রাতে খাওয়া শেষ করে বিছানায় এসে শুয়ে পড়েছি। এমন সময় প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। আমি জানালা খুলে দুহাত বাড়িয়ে দিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছি। হঠাৎ করেই আবির ঘরে ঢুকে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বলে উঠলাম, কি করছেন? তেমন কিছু না, বউকে একটু আদর করছি। আমি লজ্জা পেয়ে, ইস কি সব বলেন আপনি। আচ্ছা, তোমার কি বৃষ্টি খুব পছন্দ? আমার ভীষণ পছন্দ। কলেজে পড়ার সময় যখন বৃষ্টি হতো তখন আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরতাম। আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু কেন বলেন তো? না, এমনি। এই বাড়িতে আসার পর তো তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দেখিনি। আমি হাসতে হাসতে বললাম, কি করে দেখবেন, এখন তো আর বৃষ্টিতে ভিজি না। বিয়ের পর মেয়েদের অনেক শোক আহ্লাদ ত্যাগ করতে হয়, নয়তো নাকি সংসার সুখের হয় না। আচ্ছা, তোমাকে এসব আজগুবি কথা কে বলেছে? মানুষের মনে সুখ আহ্লাদ না থাকলে সে সংসার কি করে সুখের হয়? আমি আবিরের প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। এক দৃষ্টিতে বাহিরে তাকিয়েছিলাম। হঠাৎ করেই আবির আমাকে কোলে তুলে নেয়। আমি তাকে বলি, কি করছেন? সে কোনো উত্তর না দিয়ে হাসে। আমি মুগ্ধ হই তার হাসিতে। সে আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। ঝুম বৃষ্টিতে সে আমাকে কোলে নিয়ে বাড়ির উঠানের মাঝে এসে দাঁড়ায়। তার কপালে বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি আমার গালে মুখে পড়তে থাকে। লজ্জায় আমি চোখ মেলে তাকাতে পারছিলাম না। বৃষ্টির সাথে শো শো করে বাতাস হচ্ছিল। চারিপাশে গাছের পাতারা যেন সে বাতাসে নিজেদের মতো শব্দ করে নৃত্য করে যাচ্ছিল। মাঝে মাঝে আকাশে বজ্রপাতের শব্দে আমার চোখের পাপড়ি কেঁপে কেঁপে উঠছিল। আমি সেই শব্দে শক্ত করে আবিরের পিঠ খামচে ধরেছিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। কে বলে বিয়ের পর নিজের সব সুখ বিসর্জন দিতে হয়? আবিরের মতো বর যার ভাগ্যে আছে সে ভাগ্যবতী। একটা সময় মেঘের গর্জন বাড়তে থাকে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে আবিরকে বলি, চলো, আর ভিজবো না, আমার ভীষণ ভয় করছে। আবির শব্দ করে হেসে ওঠে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি সে হাসি, এত সজীব আর প্রাণবন্ত হাসি, আমি যেন নিজেকে হারিয়ে ফেলি সেই হাসিতে। একটা মানুষের হাসিও এত সুন্দর হতে পারে? আমি আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করি। হুট করে আবির প্রশ্ন করে, এমন করে তাকিয়ে কি দেখছো? আমি লজ্জায় অন্যদিকে মুখ লুকিয়ে বলি, কিছু না। এত সময় ধরে আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? আমাকে নামিয়ে দিন। আবির আবারও সেই মুগ্ধ করা হাসি দিয়ে আমাকে আরেকটু উপরের দিকে তুলে নিয়ে বলে, হ্যাঁ, একটু যে কষ্ট হচ্ছে না তা ঠিক নয়, তবে সে কষ্ট এখনই পুষিয়ে নিচ্ছি। বলে তার ঠোঁটজোড়া নামিয়ে নিয়ে আসে আমার ঠোঁটে। হঠাৎ বজ্রপাতে বাস্তবতায় ফিরে আসি। রাইসাকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রাখি, যেন এই শব্দে ওর ঘুম ভেঙে না যায়। মানুষের জীবনে হয়তো সুখের সময় খুব কম, তবে সেই সুখের স্মৃতি মানুষ সারা জীবন বয়ে বেড়ায়।
প্রতিদিন প্রতিক্ষণে মানুষ কষ্টের সাথে মোকাবেলা করে, তাই তো সুখের স্মৃতিগুলো মানুষ খুব সহজে ভুলতে পারে না। আমার জীবনের হয়তো সুখের মুহূর্তগুলো চলে গিয়েছে, তবে সময় সে মুহূর্তগুলো রঙিন হয়ে আছে আমার সমস্ত হৃদয় জুড়ে। তাই তো চাইলেও খুব সহজে তা আমি ভুলে যেতে পারবো না আমি ভুলে যেতে আবিরকে। জীবনের 7টি বছর যে মানুষটাকে ভালোবেসে কাটিয়েছি, যে মানুষটার ভালোবাসায় কাটিয়েছি, যে মানুষটার সাথেই আমার সব সুখের স্মৃতি, সেই মানুষটাকে কি করে ভুলে যাব? তাকে ভুলতে না পারলেও তার থেকে বহু দূরেই আমাকে থাকতে হবে। আমার মেয়েটার জন্য খুব কষ্ট লাগে। ছোটবেলায় বাবা মা হারিয়ে আমি এতিম হয়েছিলাম, আর আমার মেয়েটা বাবা থাকতেও তার আদর থেকে বঞ্চিত হচ্ছে। মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে চোখের পানি মুছে বুকের সাথে শক্ত করে চেপে ধরে একসময় ঘুমিয়ে পড়লাম। একসময় বৃষ্টি থেমে গেছে, টিনের চালের টপ টপ শব্দ কিংবা গাছের ডালপালাটাও তাদের শব্দ থামিয়ে দিয়েছে। হঠাৎ বাহির থেকে মামার ডাকে ঘুম থেকে জেগে উঠি। রুম থেকে বের হয়ে দেখি মামা বিশাল বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেলাম, মামা এত টাকা কোথায় পেল? এত বড় মাছ তো মামার কেনার কথা না। জীবনে কোনো দিন মামাকে আমি এত দামি মাছ কিনতে দেখিনি। আমার হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মামা বলে উঠল, কি রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি মাছটা নিয়ে রান্না করবি? মামার হাত থেকে মাছটা নিতে নিতে মামাকে বললাম, এত বড় মাছ কেন কিনছো মামা? এটার তো অনেক দাম। আরে আমি কিনি নাই, দুপুরে জব্বার মেয়ে আইছিল না, সেই কিনা দিছে। তুই বাড়িতে আইছিস তাই কিনা দিছে। ও তো এখন অনেক বড় ব্যবসায়ী, বাজারের মেলা টাকা পয়সার মালিক। তো এখনো আমার অনেক সম্মান করে। আমার ইচ্ছে না থাকলেও মাছটাকে নিয়ে রান্নাঘরের দিকে ঢুকতে শুরু করলাম। আমি ভালো মতোই বুঝতে পারছি জব্বার মিয়ার নিশ্চয়ই কোনো খুব মতলব আছে, তা না হলে সে এত টাকা দিয়ে মাছ কিনে দেবার লোক না। মাছ কাটতে কাটতে হারিয়ে গেলাম আবিরদের বাড়িতে প্রথম যেদিন মাছ কিনে আনা হয় সেই দিনে। কি পরিমাণ লজ্জায় পড়েছিলাম তা মনে হলে এখনো একা একা হাসি। বিয়ের 3 কি 4 দিন পরের কথা। আবির সকালের নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হবে, এমন সময় মা ডেকে বলল, বাজান, হাত থেকে আসার সময় মাছ মাংস কিনা নিয়ে আসছো। আবির মাথা নাড়িয়ে চলে গেল। আমি আর আম্মা নাস্তা করে উঠানের মাঝে বসে আছি। আম্মা আমার মাথার চুল বেনি করে দিচ্ছে আর তার গল্প বলছে। এমন সময় আবির বাড়ির বাহিরে থেকে আম্মাকে আর আমাকে ডাকতে ডাকতে বাড়ির ভিতর ঢুকলো। তার মুখে রাজ্য বিজয়ের হাসি, আর হাতে ইয়া বড় একটা বোয়াল মাছ। মুখে হাসি নিয়ে আবির বলতে শুরু করলো, আজ এই বোয়াল মাছ রুকাইয়া কেটে রান্না করবে, আর আমরা খাবো। আমি একবার আবিরের মুখের দিকে তাকাই, আর একবার মাছের দিকে। মাছটা যদি নদীতে থাকতো আর আমাকে একা পেতো তাহলে মনে হয় না 1 মিনিটও সময় লাগতো আমাকে হজম করে ফেলতে। আমি আম্মার হাত শক্ত করে ধরে বললাম, ও আম্মা, আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগে। আমার কথা শুনে তারা মা ছেলে কি হাসা, আর আমি যতবারই মাছটার দিকে তাকাই ততবারই মনে হয় মাছটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মার পিছনে যেয়ে দাঁড়ালাম। আম্মা বলল, আচ্ছা হয়েছে, আমার সাথে আয়। আম্মা আগে আগে আর আমি তার পিছু পিছু। আম্মা মাছটা নিয়ে রান্নাঘরে ঢুকলেন, এরপর কাটতে শুরু করলেন মাছটা। মাছ কাটা শেষ হওয়া পর্যন্ত যেন আমার ভয়ের কমতি ছিল না। শীতের ভিতরেও আমি ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। এরপর জীবনে কত মাছ কেটেছি আম্মাকে সাথে নিয়ে, তখন আর ভয় লাগেনি। তবে জীবনে প্রথম সেই বোয়াল মাছটা দেখে যে ভয়টাই না পেয়েছিলাম, এখনো মাঝে মাঝে একা একা হাসি সে কথা মনে পড়লে। মাছ কাটা শেষ হতেই রান্নাঘর থেকে মাছ ধুয়ে নিয়ে আসতে কলপারে চলে আসলাম। মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে যে মামা বলতে শুরু করলো মাছগুলো ভালো করে ভাজার জন্য। রাতে জব্বার মিয়া এই বাড়িতে খেতে আসবে। আমার প্রচন্ড রাগ উঠছিল, ইচ্ছা করছিল সব ছুঁড়ে ফেলে দিই, কিন্তু তা পারলাম না। নিজের মনকে শান্ত রেখে চুপচাপ রান্নাঘরের ভিতর ঢুকে পড়লাম। মামি আর আমি দুজন মিলে খুব ভালোভাবে সেই মাছ ভেজে রান্না করলাম। রান্না শেষ হতেই জব্বার মিয়া হাজির হলো। খাবার খেতে বসে বারবার আমার দিকে আঁচ চোখে তাকাচ্ছিল। মামির দিকে তাকিয়ে জব্বার মিয়া বলল, রান্নাটা খুব মজা হয়েছে। অনেকদিন পর সে ভালো মন্দ খাচ্ছে। বউটা চলে যাবার পর অনেক দিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় না। মামি বলে উঠলেন তাড়াতাড়ি আরেকটা বিয়ে করতে। সে লাজুক হাসি হেসে বলল, ফুপু কি যে বলো না, আজকাল ভালো মেয়ে পাওয়া যায় কই?
সবই কপাল, তোর বউটা চলে গেছে, আর দেখ রোকেয়ার স্বামীটা আরেকটা বিয়ে করে নিছে। এত ভালো লক্ষ্মী একটা মেয়ে, ওর স্বামী এমনটা করবে ভাবা যায়? আমার খুব বিরক্ত লাগছিল এসব কথা শুনতে। আমি মামাকে বললাম, এসব কথা বাদ দাও, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। মামি প্লেটে আরেক পিস মাছ দিতে দিতে বলল, তা ভালো লাগবে কেন? খাচ্ছিস তো মামার হোটেলে, কথা শুনতে কি ভালো লাগবে? মামির কথায় মামা কিছুটা রেগে গেল। সেই সাথে সাথে প্রতিবাদ করে বলল, এসব কি বলছো তুমি? আমাদের কোনো সন্তান নেই। রোকেয়াই যদি আমার মেয়ে হতো, আমি ফেলে দিতাম? মামা প্রতিবাদ করলেও মামির মুখ থেকে খাবারের খোঁটা শোনার পর আর একটা দানাও পেটে যাচ্ছিল না। কোনো রকমে প্লেটের ভাতগুলো রাইসাকে খাইয়ে দিচ্ছিলাম। রাইসার খাওয়া শেষ হতেই আমি রাইসাকে নিয়ে সেখান থেকে উঠে চলে আসি। আমার পরপর মামাও খাওয়া শেষ করে চলে আসে। আমি রাইসাকে বুকে নিয়ে শুয়ে পড়ি। একটু পর মামা দরজার সামনে এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ঘুমিয়ে পড়েছি কিনা। আমি মামাকে বলি, না মামা, ভিতরে আসেন। মামা ভিতরে ঢুকে খাটের এক কোণায় বসে বলল, তোর মামির কথায় কিছু মনে করিস না, তুই তো সবই জানিস, তোর মামি এরকমই। না মামা, আমি কিচ্ছু মনে করিনি। মারে, জানি তুই কষ্টে আছিস, তার উপর তোর মামির কথাবার্তাও ভালো না। জানি সে তোকে আরও কষ্ট দিয়ে কথা বললেন। আমার সামনে এমন করে আমি না থাকলে না জানি আরও কত কি বললেন। কথাগুলো বলে মামা আমার দিকে অসহায়ের মতো তাকালো। আমার প্রচন্ড কষ্ট লাগছিল মামার দিকে তাকাতে। আমি মাথা নিচু করে মুখে হাসি ফুটিয়ে বললাম, মামা কি যে বলো না তুমি, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। আর ছোটবেলা থেকেই মামির মুখের কথা শুনতে শুনতে বড় হয়েছি, এসব এখন আমার সহ্য হয়ে গেছে। তাহলে তুই এখন ঘুমা, আমি যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। মামা উঠে চলে গেলেন। আমি দরজা লাগাতে যেয়ে দেখি মামি আর জব্বার মিয়া তখনও রান্নাঘরে ফিসফিস করে কথা বলেই চলেছে। আমি খুব ভালোভাবে দরজা লাগিয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম। এই লোকটার কোনো বিশ্বাস নেই, নিশ্চয়ই মামির সাথে বসে কোনো রকম খারাপ কিছুর ফন্দি করছে। ঘরের লাইট নিভিয়ে দিয়ে চুপ করে শুয়ে রইলাম, কিন্তু চিন্তায় কোনোভাবে দুচোখের পাতা এক হচ্ছিল না। মনের ভিতর অজানা এক ভয় কাজ করছিল। নানান রকম চিন্তা করতে করতে রাত গভীর থেকে গভীর হতে থাকলো, কিন্তু দুচোখের পাতা এক করতে পারছিলাম না। বাহিরে যে উকি মেরে দেখবো সে উপায়ও নেই। যদি জব্বার মিয়া বাহিরেই থাকে, যেমনটা করতো কলেজে যাবার পথে, খপ করে মেয়েদের শরীরে হাত দিয়ে বসতো। যদি দরজা খুলে আমার সাথে খারাপ কিছু করে, সেই ভয়ে দরজার সামনে যাবার সাহস হলো না। আর যাই হোক, কারো কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারবো না। যে করেই হোক, যত লড়াই করেই হোক না কেন, নিজের মান সম্মান আমি ঠিকই অক্ষুণ্ণ রাখবো। রাত শেষে ভোরের দিকে মসজিদ থেকে ভেসে আসলো ফজরের আজানের সুর। অল্প কিছুক্ষণ পর মামা উঠে পড়লেন, বের হয়ে আসলেন অজু করার জন্য। মনে সাহস পেলাম, আমিও উঠে দরজা খুলে বের হলাম। যে ভয়ে চার ভয় সারা রাত পার করেছি সে নেই, হয়তো রাতেই চলে গিয়েছে। মামি একা রুমে ঘুমোচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে আছি। মামার অজু করা শেষ হলে মামা বাড়ির বাহিরে চলে গেল। আমি যে অজু করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে জায়নামাজে বসে পড়লাম। নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাতে বললাম, আল্লাহ, আপনি হেফাজতকারী, আমাকে হেফাজত করুন। আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করার মতো ধৈর্য আর পথ দেখান আমাকে। নামাজ শেষে বিছানায় উঠে শুয়ে পড়লাম। সারা রাত জেগে থাকায় শরীর খুব ক্লান্ত লাগছে। খুব বেশি সময় লাগলো না এবার দুচোখের পাতা এক হয়ে যেতে। অল্প সময়ের ভিতর গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো প্রায় 10:30টার দিকে। বাহির থেকে মামির ডাকে রাইসার ঘুম ভেঙে গেলে রাইসা আমাকে ডেকে তোলে। আমি রাইসাকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে বের হই। ফ্রেশ হয়ে রান্নাঘরে যাই। ততক্ষণে মামাও চলে আসে। মামি সবাইকে খাবার বেড়ে দেন। রাইসাকে কয়েক গাল মুখে তুলে খাইয়ে দিয়ে নিচে মুখে খাবার তুলতে যাব, এমন সময় মামি বলে ওঠে, তুই আবিরকে ডিভোর্স দিয়ে দে। মামির কথায় আমি অবাক হয়ে যাই। কি বলছি এসব মামি? মামি আবারও বলতে শুরু করে, যেহেতু তার সংসার ছেড়িয়ে দিয়েছিস, সেহেতু ঝুলিয়ে রেখে লাভ কি? আমি বলি ওকে ডিভোর্স দিয়ে দে তুই, তারপর তুই বিয়ে করে নতুন করে সংসার কর। মামা খেতে খেতেই মামিকে ধমক দিয়ে বলল, চুপ করো, একদম চুপ। তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি? বয়স তো কম হয়নি, সব চুল পেকে গেছে, অথচ কথা বলতে শিখতে পারলে না। ওকে কখনো কি নিজের মেয়ের মতো ভাবছো তুমি? ভাবছি বলেই তো বললাম, সারা জীবন তো আর এভাবে থাকতে পারবে না। পূর্ণা যৌবনা বড়ই গাছ থাকলে যেমন ছেলে মেয়েরা ইট ছুঁড়ে মারে,
ঠিক তেমনি বাড়িতে যুবতী মেয়ে মানুষ থাকলেও মানুষরা নানা রকম ইঙ্গিত করে। কে কি বললো, কে কি করলো, তা আমি দেখে নিব। মামি চেঁচিয়ে বলে উঠল। আপনি কি দেখবেন? হ্যাঁ, দুনিয়ার কোনো কিছুই আপনি বুঝেন না। আমি যা বললাম ও তাই করবে, আবিরকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমরা ওকে জব্বারের সাথে বিয়ে দিয়ে দেব। জব্বারের কম আছে নাকি? মামা শান্ত গলায় বলল। তোমার মাথা কি ঠিক আছে? কোথায় জব্বার আর কোথায় আমাদের রুকাইয়া? আমার বুঝতে বাকি রইল না গতরাতে মামি আর জব্বরের কি নিয়ে কথা হয়েছে। মামা আর মামি তর্ক করছে, আমি আর সেখানে বসে খেতে পারলাম না। হাত ধুয়ে সেখান থেকে উঠে বের হয়ে আসলাম। ঘরে ঢুকে আমার আর রাইসার জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। জানি এখানে থাকলে মামি একটা অঘটন ঘটিয়েই ছাড়বে। আমার পুরো জীবনটা সেই সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিবে। যেখানে ওকে সৎ মায়ের ভয় রাখিনি, সেখানে আমি বিয়ে করব তা কল্পনারও বাহিরে। এক মুহূর্ত আর দেরি না করে রুম থেকে বের হয়ে আসলাম। বের হতে মামা দৌড়ে আসলেন। অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে বলল, মারে, কই যাবি তুই? এখানেই থেকে যা। মামি চেঁচিয়ে বলে উঠল, যে মেয়ে স্বামীর সংসার ফেলে চলে আসে সে মেয়ের এখানেও থাকার কোনো দরকার নেই। আমি মামাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদলাম। তারপর চোখের পানি মুছে মামাকে বললাম, ভয় নাই মামা, এই বাড়ির সম্পত্তির ভাগ তো কখনো চাইনি, আর কোনোদিন চাইবও না। তুমি বরং একটা কাজ কইরো, সবকিছু তোমার আর মামির নামে লিখে একটা দলিল করে রেখো। যদি বেঁচে থাকি আবার কখনো তোমাদের এখানে আসি, আমি সেগুলোতে সাইন করে দিব। আর আল্লাহর দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও মাথা গোজার জন্য নিশ্চয়ই একটু জায়গা মিলে যাবে। মামার চোখে পানি ছলছল করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না সেখানে। এক হাতে রাইসার হাত শক্ত করে ধরে অন্য হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক চিন্তা করে দেখলাম এখানে আর নয়, আমাকে ঢাকা যেতে হবে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিভাবে যাব? বাজারে এসে পরিচিত স্বর্ণকারের দোকানে গেলাম। আমাকে এতদিন পরে দেখেও চাচা চিনতে পারলেন। আমি শাশুড়ি আম্মার দেওয়া বালা দুটো খুলে চাচাকে দিয়ে বললাম, এগুলো রেখে আমাকে কিছু টাকা দেন। চাচা অবাক হয়ে গেল, কি সমস্যা জানতে চাইলেন। আমি বলতে না চাইলেও সে জোরাচুরি করাতে তাকে সব খুলে বললাম। সেও তার চোখের পানি ধরে রাখতে পারল না। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে আমার বালা দুটো আমাকে ফিরিয়ে দিয়ে বলল, তোমার বালা লাগবে না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আমি বললাম, না চাচা, আপনি এই দুটো রেখেই টাকা দিন। যদি উপকার করতে চান তবে এই বালা দুটো বিক্রি করবেন না। আমি শহরে যেয়ে কিছু একটা করে এই দুটো নিয়ে যাব। চাচা বলল, আমি যতদিন বেঁচে আছি এ বালা বিক্রি করব না, তুমি যখন পারবে এসে নিয়ে যাবে। আমি চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসে উঠে রওনা হলাম অচেনা শহর ঢাকার উদ্দেশ্যে। শুনেছি ঢাকা শহর নাকি মানুষের ভাগ্য বদল করে দেয়। আমার মতো অভাগীর কপালে কি আছে তা তো শুধু আল্লাহই জানে। ভাবতে ভাবতে একটা সময় বাসের সিটে ঘুমিয়ে গেলাম। চোখ মেলে যখন তাকালাম তখন বাহিরে ছিঁড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। আকাশ কিছুটা কালো, কিছুটা লাল বর্ণের রং সেজেছে। রাইসা বুকের মাঝে ঘুমিয়ে রয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে। মেয়েটা আর আগের মতো চঞ্চলও নেই। দেখে খুব মায়া লাগছিল, তাই বুকের সাথে চেপে ধরে কপালে একটা চুমু দিলাম। রাত 9টার দিকে ঢাকায় এসে নামলাম। লাল হলুদ হরেক রকম আলোতে চোখ জুড়িয়ে যাবে যে কারো। তবে আমার প্রচন্ড ভয় লাগছিল। জীবনে কখনো ঢাকা শহরে আসিনি। কোথায় যাব, কার কাছে যাব? এ শহরে যে আমার পরিচিত কেউ নেই। এত রাতে কোথাও বাড়ি ভাড়াও পাওয়া যাবে না। কে দিবে আমাকে আশ্রয়? নানান রকম প্রশ্ন মাথায় নিয়ে আমি হাঁটা শুরু করছি। মেয়েটা ঘুমে টলমলো করতে করতে কোনো রকমে আমার একটা হাত ধরে হাঁটছে। ফুটপাত ধরে মা মেয়ে হেঁটে চলেছি। কোথাও যাবার কোনো উদ্দেশ্য নেই, গন্তব্যহীন পথে হাঁটছি। কিন্তু এভাবে কতক্ষণ? যেভাবেই হোক থাকার একটা জায়গা জোগাড় করতে হবে। মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। দোকানে একজন বয়স্ক মহিলা। তার কাছ থেকে কিছু বিস্কিট আর রুটি কিনে নিয়ে দুজন খেয়ে একটা বেঞ্চে বসে রইলাম। রাত যত বাড়ছে ভয় ততই বেড়ে চলেছে। এ শহরে জীবনের নিরাপত্তা পাবো তো? দেখতে দেখতে একটা সময় দোকানি মহিলা আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিতে শুরু করলো। একটা সময় সব গুছিয়ে নিয়ে তার ছোট্ট টঙের দোকান বন্ধ করে দিল। এত সময় তার আমার দিকে খেয়াল না থাকলেও এখন বেঞ্চ নেওয়ার সময় আমাকে প্রশ্ন করলো, তুমি কোথায় যাবে মা? কেন জানি মন থেকেই ওনাকে মন থেকে মা বলে ডেকে উঠলাম। বললাম, আমার এই শহরে যাবার কোনো জায়গা নেই। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে তো বাইরে থাকতে পারবে না। শকুনের দল যে
কোনো সময় হামলা করে তোমাকে খাপলে খাবে। তুমি এক কাজ করো, আমার সাথে চলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এত রাতে একটা মেয়ে মানুষ বাহিরের রাস্তায় থাকা নিরাপদ নয়, এটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। আবার বৃদ্ধ মহিলার সাথে যাব, তার অসুবিধে যদি হয়। এইসব ভাবতে ভাবতে উনি আবার বলে উঠল, তুমি ভয় পেও না, আমার সাথে চলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তার সাথে হাঁটা শুরু করলাম। প্রায় 15-20 মিনিট ওনার সাথে হাঁটার পর একটা বস্তির ভিতর প্রবেশ করলাম। আস্তে আস্তে ওনার টিনের ঘরে প্রবেশ করলাম। ঘরটা ভালোই বড়, তবে মানুষও কম না। ওনার মেয়ের সাথে 2 নাতনি। মেয়েটার বয়স আমার মতোই হবে। মেয়েটা আমাকে বলল, আপা, আপনারা দুজন হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার রেডি করছি। পেটে প্রচন্ড ক্ষুধা, কি ভাববে জানি না। তাড়াতাড়ি রাইসাকে নিয়ে কল থেকে হাত মুখ ধুয়ে নিলাম। আলু ভর্তা, মসুর ডাল আর ছোট মাছ রান্না হয়েছে। খুব তৃপ্তি নিয়ে খেলাম। খাওয়া শেষ হবার পর আমার জীবনের সব ঘটনা বললাম। শুনে খুব কষ্ট পেলেন ওনারা। সে মাও বলতে শুরু করলেন, কি করবে মা বলো, ভাগ্যে যা আছে তাই হবে। দেখো না আমার মেয়েটার স্বামী 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়েটা গার্মেন্টসের চাকরি করে। আমি দিনের বেলায় মানুষের বাড়িতে কাজ করি আর সন্ধ্যার পর থেকে ওই দোকানটা চালাই। তাতে করে আল্লাহর রহমতে আমার ভালোই কেটে যাচ্ছে। আমি মাকে বললাম আমাকে একটা ঘর জোগাড় করে দিতে, সাথে যে কোনো একটা কাজ জোগাড় করে দিতে। উনি বললেন কালকেই ঘর জোগাড় করে দিবে, আর সকালে কাজে বের হয়ে দেখবেন কোনো বাড়িতে লোক লাগে কিনা। বাড়িতে কাজ করলেও অনেক টাকা পাউন চাইবো, তাতে করে আমাদের দুজনের বেশ ভালো করে দিন কেটে যাবে। ওনাদের ব্যবহারে আমি অনেক খুশি হলাম। এই পৃথিবীতে আমার চেয়েও অনেক অসহায় মানুষ আছে। এই যে যাকে মা ডাকলাম, তার মেয়েটার জীবনে কি কম কষ্ট? এত অল্প বয়সে বিধবা হয়েছে, দুটো মেয়ে, তাদের নিয়ে গার্মেন্টসে কাজ করে দিব্যি দিন চালিয়ে দিচ্ছে। সে তুলনায় আমি অনেক ভালোই আছি। হয়তো স্বামী পাশে নেই, তবুও সে আছে তো। কথাগুলো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। আজ এক ঘুমে সকাল হয়ে গেছে। ফজরের আজানে উঠে নামাজ পড়লাম। মা আর তার মেয়ের সাথে ঘরের কাজে হাত লাগাতে চাইলেই মেয়েটা বলল, আপা, আপনি আমাদের বাসায় যে কয়দিন আছেন মেহমান, আপনি কোনো কাজ করবেন না। নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। যেখানে নিজের বাড়িতে নিজের মামি বলেছে কাজ না করলে খাবার দিবে না, সেখানে অপরিচিত এক বোন, এক মা নিজের মেয়ের মতো বলছে তুমি তো মেহমান, তোমাকে কোনো কাজ করতে হবে না, এ বাড়িতে যতদিন থাকবে। এর চেয়ে বড় প্রাপ্তি আল্লাহর দুনিয়াতে আর কি হতে পারে? নিজের মনে অনেক সাহস হচ্ছে। নিজেকে নিজেই বলতে শুরু করলাম, আমি এ শহরে আর একা নই। একটা কথা প্রচলিত আছে, আপনের চেয়ে পর অনেক ভালো। আজ তার বাস্তবিক প্রমাণ পেলাম। সবার সাথে সকালের নাস্তা করে নিলাম। পারুলাপা আর মা বের হয়ে গেলেন তাদের কাজে। তাদের বাচ্চা দুটোকে আমাদের সাথে বাসায় রেখে গেলেন। মা বললেন আসার সময় ম্যানেজারের সাথে কথা বলবেন, পাশে একটা ঘর খালি আছে, সে ঘরটা আমাকে ভাড়া দেবার জন্য। আমি ওদের 3 জনকে সাথে নিয়ে ঘরে বসে বসে গল্প করছি। 3 জনই প্রায় সমবয়সী। রাইসারও অল্পেতেই ওদের সাথে বেশ জমে গেছে। দুপুরে মা খুশি খুশি মনে এসে বললেন ম্যানেজারের সাথে কথা বলেছেন, সে ঘরের চাবি দিয়ে দিচ্ছে। আজ রাত থেকেই আমি ওই ঘরেতে থাকতে পারবো। সেই সাথে একটা বাড়িতে কাজেরও ব্যবস্থা করেছেন। এত খুশিতেই আমি মাকে জড়িয়ে ধরে বললাম আলহামদুলিল্লাহ। মা বললেন পরদিন সকালেই আমাকে সে বাড়িতে নিয়ে যাবেন। এখান থেকে 10 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। সকালে যে নাস্তা বানিয়ে দিয়ে, দুপুরে রান্না করে জামা কাপড় ধুয়ে দিয়ে এসে আবার শেষে বিকেলের দিকে যে রাতের খাবার রান্না করে দিয়ে চলে আসতে হবে। আমি বললাম আমার কোনো সমস্যা হবে না। লোকটার স্ত্রী মারা গেছে, 2 ছেলে মেয়ে, দুজনেই বিদেশে থাকে। তবে এখন বাংলাদেশে 2-3 মাস থেকে আবার চলে যাবেন। মাসে 7,000 টাকা দিবে, কয়েক মাস পর বাড়িয়ে দিবে। আমি বললাম সমস্যা নেই, তাতেই আমাদের চলে যাবে। আর সমস্যা হলে তো আমরা আছি। রাতের খাবার মা আর পারুলাপার সাথে করে আমি নতুন ঘরে গেলাম। মা আর পারুলাপা আমাকে সাহায্য করলেন নতুন ঘর গোছাতে। সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও দিলেন, যদিও আমি নিতে চাইনি, তবুও জোর করেই দিলেন। এই মানুষগুলোর ঋণ সত্যি শোধ করার মতো নয়। পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ এখনো আছেন, এরাই তার বাস্তবিক প্রমাণ। চেনা নেই জানা নেই একলা একটা মেয়ে মানুষের জন্য মানুষ এত কিছু করে, ভাবতেই মনটা প্রশান্তিতে জুড়িয়ে গেল। আল্লাহর দুনিয়াতে আল্লাহ চাইলে সবই সম্ভব।
যার কেউ নেই তার আল্লাহ আছেন। পরদিন সকালে মা আমাকে সেই বাড়িতে নিয়ে গেলেন। আমাকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে সে তার কাজে চলে গেলেন। আমিও আমার মতো কাজ করতে শুরু করলাম। খুব অল্প সময়ের ভিতর আমার জীবনের সবকিছু ওলটপালট হয়ে গেলেও আমি হতাশ হলাম না। সেই সাথে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আর আস্থা রাখলাম। নাস্তার টেবিলে সে বাড়ির সকলের সাথে পরিচিত হলাম। লোকটার বয়স বেশি ভালোই হবে, আমার মামার বয়সী। ছেলে মেয়ে দুটোও প্রায় সমবয়সী হবে, 2-1 বছরের ছোট বড় হবে। তাদের ব্যবহারও খুব ভালো। প্রথম দিন নাস্তা করে আমার বেশ প্রশংসা করলেন। আমি সকালের নাস্তা বানিয়ে দিয়ে বাসায় এসে রাইসা আর পারুল আপার মেয়ে টিনা আর টুম্পাকে একসাথে নিয়ে নাস্তা করে ওদের গোসল করিয়ে রেডি করে রেখে আবার চলে আসলাম দুপুরের খাবার রান্না করার জন্য। এভাবেই দিন চলে যেতে থাকলো। এ বাড়িতে সকলে আমার বেশ প্রশংসা করতে লাগলো কাজের আর রান্নার। সারাদিনের কাজ শেষ করে এসে রাতে আমরা সকলে একসাথে রাতের খাবার খেয়ে গল্পগুজব করতে থাকি। পারুল আপা মাঝে মাঝে বলে তার গার্মেন্টসে কাজ করতে ভালো লাগে না, কিন্তু অন্য কাজ করবে তাতে টাকা কম, সেই টাকা দিয়ে মেয়ে দুটোকে সাথে নিয়ে থাকতে খুবই কষ্ট হবে। আমি পারুল আপাকে বলি কষ্ট হলেও করতে হবে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি নারী বলে কি আমার কোনো সম্মান নেই? গার্মেন্টসে কাজ করি বলে কি শরীরটা যাকে তাকে দিয়ে দিতে হবে? তুমি জানো না, সহকর্মী থেকে ম্যানেজার কারো চোখ থেকে যেন দেহটা রেহাই পায় না। সকালে চোখ দিয়ে খুবলে খুবলে খায়, সুযোগ পেলে হয়তো আরো বড় কিছু করে ফেলবে। আমি বললাম যতটুকু পারো নিজেকে সামলিয়ে রেখো আপু, আমাদের গরিবদের থাকার ভিতর আছে এই সম্মানটুকু, এটুকু হারালে হয়তো আর বেঁচেই থাকতে ইচ্ছে করবে না। এভাবেই দিনগুলো মোটামুটি বেশ ভালোই কেটে যাচ্ছিল। শহরে এসে মা পেয়েছি, একটা বোন পেয়েছি আরো 2টো সন্তান। এর চেয়ে শান্তির আর কি হতে পারে? এত কিছুর পরেও রাতের আধারে ঠিকই বুকের মাঝে চিনচিনিয়ে ব্যথা অনুভূত হয়। সেই মানুষটাকে ভেবে যাকে বড্ড বেশি ভালোবেসেছিলাম। যত বেশি সেই মানুষটাকে ভুলে থাকতে চাই, তত বেশি করে তার কথা মনে পড়ে। আসলে চাইলেই আমরা সবকিছু ভুলে যেতে পারি না। কথাগুলো ভাবতে ভাবতে রাইসাকে বুকে জড়িয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাজে আসার পর জানতে পারি ছেলে মেয়ে দুজন আজ রাতেই চলে যাবে বাংলাদেশ ছেড়ে। আমি মনে মনে খুশিই হলাম, কিন্তু সেই খুশি যে খুব বেশি সময়ের জন্য হবে না তা বুঝতেই পারিনি। আমি নিজেকেই নিজে বলতে থাকি সব সময় আমার সাথেই কেন এমন হবে। আমি খুব অবাক হই, সেই সাথে একদম নির্বাক হয়ে যাই যে বাড়িতে আমি কাজ করতাম সেই ভদ্রলোকের ব্যবহারে। গতকাল রাতেই তার ছেলে মেয়ে দুজন বিদেশে চলে গেছে, আর আজ দুপুরে কি না সে আমার শরীর স্পর্শ করতে আসে। ছি, ভাবতেই অবাক লাগে মানুষ এতটা নীচ আর জঘন্য হতে পারে। বাবার বয়সী একজন মানুষের চোখেও এই দেহটা নিরাপদ নয়। সকালের নাস্তা বানানোর সময় লোকটা হুট করে এসে পেছন থেকে জাপটে ধরে আমাকে। এসব কি করছেন? ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব বলেই আর শক্ত করে আমাকে দুহাত দিয়ে চেপে ধরে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই, শরীরের সমস্ত শক্তি দিয়ে তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, সেই সাথে চিৎকার চেঁচামেচিও করতে থাকি। তারপরেও উনি আমাকে ছাড়তে চাইছেন না। তখন বাধ্য হয়ে একটা সময় হাতে থাকা রুটি বেলার বেলুন দিয়ে ওনার মাথায় আঘাত করি। লোকটা আমাকে ছেড়ে দেন। সেই সাথে আমার চিৎকারে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যান। অনেকে বলতে থাকেন ওনার এই খারাপ ব্যবহারের জন্যই কেউ এ বাড়িতে কাজ করতে চান না। সেখান থেকে কেউ একজন হয়তো পুলিশে খবর দেন। অল্প সময়ের ভেতরেই পুলিশ চলে আসে এবং সব ঘটনা শুনে তাকে ধরে নিয়ে যান। মুহূর্তের ভিতর আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে আসি। ঘরে এসে চুপচাপ শুয়ে থাকি। আমাকে চুপচাপ শুতে থাকতে দেখে দুপুরে মা এসে প্রশ্ন করে শরীর খারাপ কিনা। আমি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিই, তাকে সব খুলে বলি। মা শুনে খুব কষ্ট পায়, বলে মানুষটারে বাহির থেকে তো ভালোই দেখাই, কিন্তু মনটা এত খারাপ তা তো জানতাম না। আমি মাকে বললাম সবই আমার ভাগ্য, তুই চিন্তা করিস না, তোর জন্য অন্য কোথাও কাজ দেখব। আমি মাকে বললাম না, আমি আর মানুষের বাড়িতে কাজ করব না, অন্যভাবে প্রতিষ্ঠিত হব। মা আর কিছু বললেন না, মাথায় হাত রেখে বললেন দোয়া করি যেন তুই সফল হতে পারিস। আমি চিন্তা করতে শুরু করলাম কিভাবে সফল হওয়া যায়। রাতে পারুল আপাও মন খারাপ করে বাসায় ফিরলেন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে।
পারুল আপু বললেন গার্মেন্টসে আর যাবেন না, নানান রকম সমস্যার কথা বলতে শুরু করলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম বেশ তো, আর যেতে হবে না, আমরা এখন নিজেরাই কিছু করব। কিন্তু কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো পারুল আপা তো গার্মেন্টসে চাকরি করে, সে সেলাই করতে পারবে, আর আমিও নকশি কাঁথা সেলাই করতে জানি। পরদিন সকালে আমার জমানোর টাকা আর পারুল আপাকে সাথে নিয়ে যেয়ে একটা সেলাই মেশিন আর গজ কাপড় কিনে নিয়ে আসি। আপা অনেক খুশি হলেন নিজের মেশিন পেয়ে। শুরু করলাম দুজন নতুন করে লড়াই। প্রথমে আমরা দুজন নিজেদের খরচ দিয়েই কাঁথা আর কিছু ড্রেস বানালাম, তা নিয়ে বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকলাম। আস্তে আস্তে আমাদের অর্ডার বাড়তে থাকলো। আমরা প্রথমে ছোট্ট একটি দোকান ভাড়া নিলাম, সেই সাথে খুঁজে বের করলাম আমাদের মতো যারা কষ্ট করে সমাজে বেঁচে আছে তাদেরকে। পারুল আপা আর আমি মিলে তাদেরকে নকশি কাঁথা আর সেলাইয়ের কাজ শেখাতে থাকি। আস্তে আস্তে মার্কেটে আমাদের পণ্যের বেশ চাহিদা বাড়তে থাকে, সেই সাথে আমাদের খারাপ সময়গুলো কেটে যেতে থাকে। পারুল আপাকে এখন আর গার্মেন্টসে যেতে হয় না, মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় না, রাতে ফুটপাতে চা বিক্রি করতে হয় না। সেই সাথে আমাদের দোকানটাও অনেক বড় হয়, 20 জন অসহায় মহিলা আমাদের দোকানে কাজের সুযোগ পায়। এভাবেই কেটে যায় 3টি বছর। আমি আস্তে আস্তে দুঃখের সময়গুলো ভুলে যাবার সর্বোচ্চ চেষ্টা করি, সেই সাথে স্বপ্ন দেখি আরো বড় হবার। যখন দোকানে অসহায় মানুষগুলোর মুখের হাসি দেখি তখন সত্যি সত্যি আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মনে হয় এরাই তো আমার সব। আমি চিন্তা করি আরো মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায়। একদিন চিন্তা করি গ্রামে যেতে হবে, মায়ের হাতের সেই বালা দুটো নিয়ে আসতে হবে, সেই সাথে মামাকে সব সম্পত্তিগুলো লিখে দিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। একদিন পারুল আপাকে সব বুঝিয়ে দিয়ে ছুটে আসি গ্রামে, সোজা সেই দোকানটায় চলে যায়। আমাকে দেখে চিনতে চাচার একটুও ভুল হয়নি। চাচাকে সব বলার পর সে আরো খুশি হয়। আমি যখন চাচার হাতে টাকাগুলো তুলে দিয়ে মায়ের হাতের সেই বালাগুলো নিয়ে হাতে পরে নিই, তখন চাচা বললেন, মারে, পাপ বাপ কেউ ছাড়ে না। আমি চাচার কথা শুনে প্রচন্ড চমকে যাই এবং প্রশ্ন করি, চাচা আপনি এমন করে কেন কথা বলছেন? চাচা হাসতে হাসতে বললেন, তোমার স্বামী আবির এখন অর্ধ পাগল হয়ে এ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তার নতুন স্ত্রী সকল সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আমার সাথে যতই অন্যায় করুক তবুও সে আমার স্বামী। আমি চাচাকে প্রশ্ন করলাম আবিরকে কোথায় পাবো। বেশিরভাগ সময়ই বাইরে থাকে, তবে সন্ধ্যার পর পর আম্মার কবরের পাশে যে বসে থাকে। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম। মামার বাড়িতে পথে রওনা হলাম। হাতে যথেষ্ট সময় আছে সন্ধ্যা হতে, তাই চিন্তা করলাম মামার নামে সব সম্পত্তির দলিলগুলো লিখে দিয়ে যাব, যাতে এখানে আসার জন্য আর কোনো রকম পিছু টান না থাকে। কিন্তু মামার বাড়িতে সে আরো বড় চমক অপেক্ষা করছিল, তা আমি ভাবতেও পারিনি। বাড়িতে ঢোকার পর মামা আমাকে দেখে অনেকটা সময় নীরব দাঁড়িয়ে রইল। তারপর হাউমাউ করে কান্না করতে করতে বলল, তোর মামি তো আর বেঁচে নেই। মৃত্যুর আগে তোকে অনেকবার দেখতে চেয়েছিল, তোর কাছে মাপ চাইবে বলে। আমার প্রচন্ড খারাপ লাগলো। বললাম, আল্লাহ মামির ভালো করবে। মামাকে বললাম জমির কাগজপত্রগুলো দেবার জন্য, আমি সব কিছু তার নামে লিখে দিতে চাই। মামা হাসতে হাসতে কাগজপত্রগুলো নিয়ে এসে আমার হাতে দিতে দিতে বলল, মারে, মানুষের আসল জমি 3.5 হাত মাটি, আমারও তাই লাগবে। এসব আমার চাই না। দুপুরের পর আমি রওনা হয়ে গেলাম আবিরকে খোঁজার উদ্দেশ্যে। খুব বেশি সময় খোঁজার প্রয়োজন হয়নি। কবরস্থানের সামনে যেতেই তাকে দেখতে পাই। বড় বড় চুল, বুক ভরা দাড়ি। মানুষটা আমাকে দেখে ফ্যাল করে তাকিয়ে রইল। আমার বড্ড মায়া হলো তার জন্য। ফেলে রেখে চলে আসতে পারলাম না। সঙ্গে করে নিয়ে রওনা হলাম ঢাকার পথে। ঢাকায় নিয়ে এসে ভালো ডাক্তার দেখাতে শুরু করলাম। সেই সাথে নিজের ব্যবসা কিভাবে বড় করা যায় সেদিক দিয়ে দিন রাত সকলে পরিশ্রম করতে শুরু করলাম। এভাবেই কেটে গেল জীবন থেকে আরো 20 বছর। আর এই তো আমি এখন আপনাদের সামনে একজন পরিচিত মুখ, একজন আইডল। তবে এখানে আসতে আমাকে কম পরিশ্রম, কম ত্যাগ স্বীকার করতে হয়নি। ভিড়ের ভিতর থেকে একজন মহিলা সাংবাদিক বলে উঠল, আপনার স্বামীকে এত সহজে
মেনে নিলে কি করে? একটু হেসে জবাব দিলাম, আমাদের তো বিচ্ছেদ হয়নি, আর আমি প্রায় 3.5 বছর একা থেকে বুঝেছি এ সমাজে একজন স্বামী ছাড়া নারীর অবস্থান কোথায়। অল্প বয়সী থেকে বুড়ো কেউ ছাড় দিতে চায় না, শরীরের সাথে না পারলে চোখ দিয়ে গিলে খেতে চায়। আর আবির ইচ্ছে করে এমন করেনি। দেশে এখনো অনেকেই আছেন নানান রকম কুফুরি করেন, আবির তার শিকার হয়েছিল। যখন আবির সুস্থ হয় তখন আমরা সব জানতে পারি। আর একজন বলে উঠল, আপনার স্বামী আর আপনার মেয়ে কোথায়? অল্প কিছু সময়ের ভিতরে চলে আসবে। মেয়েদের জন্যই তো আজ এত আয়োজন। আমার একটা মেয়ে নয়, 3টে মেয়ে, আর 3জনই ডাক্তার হয়ে আজ বাংলাদেশে আসছে। আবির আর পারুলাপা ওদের নিয়ে সোজা এখানে চলে আসবে। তারপরেই এই হাসপাতালের উদ্বোধন করব আমরা। আর এটা সেই জায়গা যা আমার মামা মারা যাবার আগে দিয়ে গেছেন, আমার মায়ের সম্পত্তি, যেখানে আমার 3 মায়ের নামে এই হাসপাতাল নির্মিত হচ্ছে। আপনি সত্যিই মহান। জীবনে এত ত্যাগ স্বীকার করার পরেও সবাইকে কত আপন করে নিয়েছেন। আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। আমি মহান নই, পুরো নারী জাতি মহান। আমরা হাজারটা ত্যাগ হাসি মুখে স্বীকার করে নিই। এই যে আপনারা পরিবার প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য এই পেশাকে বেছে নিয়েছেন, আপনারা মহান। প্রতিটা মা মহান, প্রতিটা মেয়ে মহান, এক কথায় প্রতিটা নারী মহান। আমরা স্বার্থহীনভাবে ভালোবেসে যেতে পারি। সৃষ্টিকর্তা মহান বলেই আমাদের মাঝে এত ধৈর্য ধরার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। কথা বলতে বলতে আবির আর পারুল বাচ্চাদের নিয়ে গাড়ি থেকে নেমে আসলো। আর 4 বছর পর 3 মেয়েকে একসাথে পেয়ে আনন্দে বুকে জড়িয়ে নিল। এতগুলো বছর পর কে বলবে এই রুকাইয়া একটা জীবনে এই সমাজের সাথে, সমাজের মানুষগুলোর সাথে লড়াই করেছে। আনন্দে পরিপূর্ণ আস্থার পরিবার। সবার চোখের আড়ালে আবির এসে রুকাইয়ার হাতটা চেপে ধরে বলল, তোমাকে পেয়ে আমার জীবনটা সত্যি পরিপূর্ণ। আমি আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে মনে মনে বললাম, আমি যে আপনাতেই পরিপূর্ণ। জানি না কোন বেলায় তোমায় পেয়েছি, বেলা অবেলার হিসেব যে রাখিনি।